আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়, তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারী জয় পেয়েছেন। এই খবর এখন আমরা সবাই জানি। কিন্তু বিজেপির এত বড় বড় নেতা পশ্চিম বাংলায় থাকতে আমরা কেন শুভেন্দু অধিকারীকে নিয়ে আলোচনা করছি? আপনি 99% শিওর থাকতে পারেন এই শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। আমার থাম্বনেলে আমি বলেছি যে এই শুভেন্দু অধিকারী বন্ধু নাকি হুমকি বাংলাদেশের জন্য। যেহেতু শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা কোনোদিনই বাংলাদেশের জন্য ভালো কথা শুনিনি, কোনো প্রশংসা সূচক কোনো কথা শুনিনি, অনেক হুমকি দামকি আমরা শুনেছি। তাই সেও তো বন্ধু নামক যে কথাটি সেটা আমরা সাইডে রাখলাম, যে বন্ধু, বাংলাদেশের বন্ধু, এই ব্যাপারে আর কোনো আলোচনা নয়। এখন এখন দেখা যাক যে তিনি কি বাংলাদেশের জন্য হুমকি। তিনি পরশুদিন মানে বিভিন্নভাবে জানা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী জয়যুক্ত হতে যাচ্ছেন। গতকালকে যখন পুরোপুরি রেজাল্টটা পাবলিশ হলো যে শুভেন্দু অধিকারী জিতেছেন, প্রথমেই তিনি কিন্তু বলেছেন আমি হিন্দুদের ভোটে জয়ী হয়েছি, আমি মুসলমানদের ভোটে জয়ী হইনি, মুসলমানরা আমাকে ভোট দেয়নি। এই কথাতে কিন্তু একটা মুসলিম বিদ্বেষী কথার কিন্তু আভাস পাওয়া যায়। এই শুভেন্দু অধিকারী গত বছর বলেছিল দখলদার দেশ যেমন ফিলিস্তিনির গাজাকে যেমন কাত করে দিয়েছে, শুয়ে দিয়েছে, একদম সুনসান কবর বানিয়ে দিয়েছে, আমাদেরও উচিত বাংলাদেশকে এমন সুনসান কবর বানিয়ে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। গাজার সাথে বাংলাদেশকে তুলনা করছে, আর তারা হতে চাচ্ছে দখলদার দেশের মতো। তার মানে বোঝা গেল যে তার কাছে যদি এই সুযোগটা যায়, বা তার কাছে যদি এই সুযোগটা মানে আসে, সে এই সুযোগ নষ্ট করবে না, এই সুযোগ কাজে লাগাবে এবং গাজাকে, বাংলাদেশকে গাজা বানাতে সে অবশ্যই সে চেষ্টা করবে। এখন পর্যন্ত বিজেপি মাত্র নির্বাচিত হয়েছে, এখন পর্যন্ত কিন্তু শপথ গ্রহণ করেনি, ক্ষমতা গ্রহণ করেনি, কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুসলিমদের বাড়িঘরে হামলার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। অনেক জায়গায় মুসলিম নারী পুরুষেরা আতঙ্কে দিন পার করছে, অনেক জায়গায় মসজিদে পর্যন্ত হামলা করা হচ্ছে। এই নির্বাচনের পর আমরা হয়তো নতুন এক পশ্চিমবঙ্গকে দেখতে পাবো। মমতা ব্যানার্জি যে দুধে দেওয়া তুলসী পাতা ছিল সেটা আমরা বলবো না, কারণ বাংলাদেশের যে এই যে তিস্তা নদীর যে পানি চুক্তিটা আছে, সেই তিস্তা পানি চুক্তিটা কিন্তু এই মমতা ব্যানার্জির জন্যই আটকিয়েছিল। বাংলাদেশের এখনো আটকে আছে মমতা ব্যানার্জির জন্যই। বাংলাদেশের কেউ যদি এই তিস্তা চুক্তি নিয়ে কথা বলতে যেত, তিনি এড়িয়ে যেতেন এবং অন্য, মানে লেটস চেঞ্জ দ্য টপিক, এরকম ভাবে আলোচনা করতেন যে আমরা অন্য ব্যাপারে কথা বলি। মানে এই ব্যাপারে তিনি কোনো আলোচনাই করতেন না। শুধু মানে মমতা ব্যানার্জি এখন চলে গেছে, আরো একজন মুখ্যমন্ত্রী আসবে, সেটা যে মানে তিস্তা চুক্তি হয়ে যাবে এরকমটা না, হয়তো এখন অবস্থা আরো খারাপ হতে পারে, আরো খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জির জন্য বাংলাদেশের অনেক স্বার্থ আটকিয়েছিল। মমতা ব্যানার্জি দেখা গেত অনেক ক্ষেত্রে বাংলাদেশকে অবজ্ঞা করে কথা বলতো, আবার অনেক জায়গায় দেখা গেত যে বাংলাদেশের প্রতি একটু মায়া দেখাতো, কিন্তু আসলে তার কাছ থেকে বাংলাদেশ কোনো স্বার্থই আদায় করতে পারতো না। সেক্ষেত্রে মমতা ব্যানার্জিও যে বাংলাদেশের স্বার্থের ভালো জন্য ভালো ছিল এমনটাও বলা যাবে না। তবে এখন যেটা মনে হচ্ছে, বা বিজেপি নেতাদের যে পরিমাণ কথা আমরা শুনছি, হেভিওয়েট নেতা এবং মধ্যম সারির নতুন নতুন সংসদ সদস্যের যে ধরনের মানে আলাপ আলোচনা বা যেসব কথা আমরা শুনছি আর কি, তাদের বিশেষ করে এই যে শুভেন্দু অধিকারী, তাতে বলা যায় যে বাংলাদেশের জন্য হয়তো সামনে আরো কঠোর হতে যাচ্ছে তারা। বাংলাদেশের সাথে হয়তো যে সুসম্পর্কটা মমতা ব্যানার্জির সাথে ছিল সেটা হয়তো তারা হয়তো নষ্টও করে দিতে পারে, এমনটাও মনে হচ্ছে। বিশেষ করে আসলে ভারতে যেসব মুসলমানরা আসলে বসবাস করে, তাদের আসলে চিন্তার বাজ অনেক ক্ষেত্রেই বলা যায়। যদিও ওইখানে ভালো ভালো সনাতন ধর্মের মানুষরাও আছে, সেখানে সব যে খারাপ তাই না, তা না, কারণ সবাই যদি খারাপ হতো তাহলে তো এত মুসলিমরা সেখানে বসবাস করতে পারতো না। আমরা সেখানে তো দেখি মোবাইলে মাঝে মাঝে যে হিন্দু মুসলিমরা কিভাবে মিলেমিশে একাকার হয়ে এক এলাকায় সবাই একসাথে বসবাস করছে। সেটা আমরাও কামনা করি। আমরাও তো আমাদের সনাতন ভাইদের সাথে কতটা মিলেমিশে থাকি, তাদেরকে তো আমরাই দেখে রাখবো, আমরা দেখে রাখবো না তো কারা দেখে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।